মুক্ত শিক্ষা কেন্দ্র বিবেকানন্দ কলেজ মোড় পূর্ব বর্ধমান। আমি সুমনা কর্মকার। আজকে আমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের শ্বসন ও শ্বাসকার্য চ্যাপ্টারটা পড়াচ্ছি। আচ্ছা, শ্বসন কথার অর্থটা আমি একবার বলে দিচ্ছি। খাদ্যে শক্তি সঞ্চিত হয় রাসায়নিক অণুতে। যে পদ্ধতিতে রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে শারীর বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তির উৎপাদন করে, সেই পদ্ধতির নাম শ্বসন। অর্থাৎ রাসায়নিক শক্তিটা পরিবর্তিত হচ্ছে এবং যে শক্তির যোগান দিচ্ছে এই যে পদ্ধতিটা, অর্থাৎ রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে যে প্রয়োজনীয় শক্তির যোগান দিচ্ছে, সেই পদ্ধতিটা কি বলছি? শ্বসন। নেক্সট হচ্ছে শ্বসনের পর্যায়। তাহলে শ্বসন যে জিনিসটা, সেটা নিশ্চয়ই সজীব কোষেই ঘটবে। অর্থাৎ যে কোনো সজীব কোষে শ্বসন ঘটবে। জীবকোষের মধ্যে নানা ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাদ্যবস্তু ধাপে ধাপে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। সেজন্য শ্বসন হলো এক ধরনের জৈব রাসায়নিক পদ্ধতি। অর্থাৎ এই যে পদ্ধতিটা, শ্বসনের যে পদ্ধতি, এটা একটা হচ্ছে কি জৈব রাসায়নিক পদ্ধতি। শ্বসনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। তো কি হচ্ছে সেটার মধ্যে আমি প্রথমেই বলে দিই। বহিঃশ্বসন যেটা, সেটাকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে শ্বসন কার্য, আর একটা হচ্ছে শ্বসন গ্যাসের পরিবহন। আর অন্তঃশ্বসনকে আমরা দুভাগে ভাগ করছি। কোষে শক্তি উৎপাদন আর নাম্বার 2 হচ্ছে অর্থাৎ আমরা শ্বসনকে দুভাগে ভাগ করলাম, প্রথমত বহিঃশ্বসন এবং দ্বিতীয়ত অন্তঃশ্বসন। বহিঃশ্বসনের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে শ্বসন কার্য, নাম্বার 2 হচ্ছে শ্বসন গ্যাসের পরিবহন। আবার অন্তঃশ্বসনকে আমরা দুভাগে ভাগ করছি, তখন কি পাচ্ছি? কোষে শক্তির উৎপাদন হচ্ছে, আর নাম্বার 2 শক্তির সঞ্চয় ও পরিবহন হচ্ছে। বহিঃশ্বসনকে একটু ডিটেলসে বলে দিই। বহিঃশ্বসন হচ্ছে এটি এক প্রকার যান্ত্রিক পদ্ধতি। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি এটি একটি যান্ত্রিক পদ্ধতি, যার মাধ্যমে পরিবেশ থেকে অক্সিজেন জীবদেহে প্রবেশ করছে। অর্থাৎ বাইরের যে অক্সিজেন, সেটি জীবদেহে প্রবেশ করছে। আর কি হচ্ছে? পরিবাহিত হয়ে কোষে পৌঁছাচ্ছে। আর কি হচ্ছে? সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়ে দেহ থেকে পরিবেশের বাইরে বেরিয়ে আসছে। অর্থাৎ একটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমত যেহেতু বলছি আমরা যান্ত্রিক পদ্ধতি, তাহলে বাইরের অক্সিজেন জীবদেহে প্রবেশ করছে। আর কি হচ্ছে? যেটা বাইরের, যেটা CO2, অর্থাৎ এখান থেকে যে CO2টা তৈরি হচ্ছে, জীবদেহের কোষের ভেতরে যে CO2 তৈরি হচ্ছে, সেটা কি হচ্ছে? পরিবাহিত হয়ে পরিবেশে বেরিয়ে আসছে।
তাহলে বহিঃশ্বসনে আমরা দেখতে পাচ্ছি যেটা বাইরের অক্সিজেন সেটা কি জীবদেহে প্রবেশ করছে, জীবদেহে যে CO2 উৎপন্ন হচ্ছে সেটা পরিবেশের বাইরে বেরিয়ে আসছে। তাহলে অন্তঃশ্বসন কি হবে? ঠিক তার উল্টোটাই হবে। তাহলে অন্তঃশ্বসনের ক্ষেত্রে তাহলে বহিঃশ্বসনে আমরা বলেছিলাম এটি একটি যান্ত্রিক পদ্ধতি, কিন্তু অন্তঃশ্বসনে আমরা বলছি মূল শর্করা অণুর গঠন প্রক্রিয়া। এবারে কি হচ্ছে, আমরা অন্তঃশ্বসনকে আবার দুটো ভাগে ডিভাইড করছি। একটা হচ্ছে অবাত শ্বসন আর নাম্বার 2 হচ্ছে সবাত শ্বসন। তাহলে অবাত শ্বসন আর সবাত শ্বসন, তাহলে আমি দুটোকে ব্রিফলি একটু বলে দিই কি কি আছে অবাত শ্বসনের মধ্যে। অবাত শ্বসন যেটা মুক্ত অক্সিজেন তার উপস্থিতিতে তাহলে অবাত শ্বসন আর সবাত শ্বসন। অবাত শ্বসন আমরা কাকে বলছি? যখন মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে কোষে শক্তি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এই সময় অক্সিজেন তো আমার থাকছে না, কিন্তু যে কোষে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, তাহলে তখন আমরা কি বলছি তাকে? অবাত শ্বসন। তাহলে সবাত শ্বসন কি হবে? তাহলে অবাত শ্বসনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুক্ত অক্সিজেন যেটা সেটা অনুপস্থিত, কিন্তু সবাত শ্বসনের ক্ষেত্রে মুক্ত অক্সিজেনটা উপস্থিত থাকবে এবং সেখানেও কি হবে? কোষে শক্তি উৎপন্ন হবে। অর্থাৎ অন্তঃশ্বসনের ক্ষেত্রে আমরা দুটো ডিভাইড করছি। তাহলে অবাত শ্বসন ঘটছে আমার সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে। সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে কি ঘটছে? আমার অবাত শ্বসন। তাহলে সবাত শ্বসনটা কোথায় ঘটছে? আর একটা জিনিস সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি কোষের শক্তিঘর। অর্থাৎ শ্বসনের জন্য মাইটোকন্ড্রিয়া টু মাচ ইম্পর্ট্যান্ট। আর তার সঙ্গে সাইটোপ্লাজম, তো যে কোনো কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকবেই। যখন সেটা সজীব কোষ হচ্ছে তার ভেতরে সাইটোপ্লাজম তো মাস থাকছেই, তার সাথে কি থাকছে? যখন আমি শ্বসনের কথা বলছি মাইটোকন্ড্রিয়া থাকছে। এরপর আমরা কি দেখছি? অবাত শ্বসন তো এখানে ঘটছে। তাহলে সবাত শ্বসনের ক্ষেত্রে যেহেতু এখানে মুক্ত অক্সিজেনের উপস্থিত থাকছে, তাহলে আমরা কি বলতে পারি? এক্ষেত্রেও আমার জিনিসটা যেটা থাকছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। যেহেতু এটি একটি কোষের মধ্যে, সজীব কোষের মধ্যে হচ্ছে, তাহলে সাইটোপ্লাজম এর মধ্যে থাকছে। আর একটা জিনিস সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলে থাকি? কোষের শক্তিঘর। জীবদেহে যে প্রয়োজনীয় শক্তিটার যে যোগান দিচ্ছে সেটা কে দিচ্ছে? মাইটোকন্ড্রিয়া। সেই জন্য আমরা মাইটোকন্ড্রিয়াকে কী বলি? কোষের শক্তিঘর। অর্থাৎ অন্তঃশ্বসনের জন্য যেটা ইম্পর্ট্যান্ট থিং সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরপর আমরা নেক্সট চলে যাচ্ছি যে কিভাবে এই অন্তঃশ্বসন বা এই অবাত সবাত শ্বসনটা যেটা হচ্ছে কিভাবে হচ্ছে।
সবাত শ্বসনের ক্ষেত্রে সবাত শ্বসনের ক্ষেত্রে উদ্ভিদ দেহে সবাত শ্বসনের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উদ্ভিদ কোষে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, আর প্রাণীদেহে কি হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। অর্থাৎ প্রাণীদেহের যে ল্যাকটিক অ্যাসিড সেটা আমরা কিন্তু সবাত শ্বসনের ক্ষেত্রেই পাচ্ছি। আর উদ্ভিদ কোষে কি তৈরি হচ্ছে, ইথাইল অ্যালকোহল। অর্থাৎ এইবারে এই যে উদ্ভিদ দেহে যে ইথাইল অ্যালকোহলটা তৈরি হলো, এর তো একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি, ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন বা কোহল সন্ধান। সবাত শ্বসনের জন্য উদ্ভিদ দেহে যে ইথাইল অ্যালকোহলটা তৈরি হচ্ছে, সেই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি ফার্মেন্টেশন বা কোহল সন্ধান। এরপর কি হচ্ছে, তাহলে ফার্মেন্টেশন বা কোহল সন্ধান এটা কি কাজের জন্য ইম্পর্টেন্ট? এর একটা কাজ আছে। এর কাজটি হচ্ছে পাউরুটি তৈরি করতে, আর একটা কিসের তৈরি হচ্ছে, বিভিন্ন মাদক দ্রব্য বা মদ তৈরি করতে। অর্থাৎ ফার্মেন্টেশন এইসব কাজের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা সবাত শ্বসনের ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল পাচ্ছি। ইথাইল অ্যালকোহলের যে প্রক্রিয়াটাকে সেটাকে আমরা ফার্মেন্টেশন বলছি। ফার্মেন্টেশনের আবার কাজ পাচ্ছি, সেটা হচ্ছে পাউরুটি তৈরি করছে বা মদ তৈরি করছে। এরপর নেক্সট আমরা চলে যাচ্ছি ল্যাকটিক অ্যাসিড, যেটা প্রাণীদেহে যেটা ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো, এই ল্যাকটিক অ্যাসিডটা কী জন্য ইম্পর্টেন্ট? তাহলে এই ল্যাকটিক অ্যাসিডটা কী করছে, যেটা পেশি ক্লান্তি হয়, প্রাণীদেহে যে পেশি ক্লান্তি ঘটছে সেটা এই ল্যাকটিক অ্যাসিডের জন্য। অর্থাৎ ইথাইল অ্যালকোহলের আমরা কাজ জেনে গেছি। এরপর আমরা ল্যাকটিক অ্যাসিডের কাজ জানছি, সেটা কি, ল্যাকটিক অ্যাসিড হচ্ছে প্রাণীদেহের পেশি ক্লান্তিতে সাহায্য করছে। এরপর নেক্সট আমরা চলে যাচ্ছি সবাত শ্বসনের ক্ষেত্রে। সবাত শ্বসনের ক্ষেত্রে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই মুক্ত অক্সিজেন তো আমরা পাচ্ছি, মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে কোষের যেটা খাদ্যবস্তু সেটা সম্পূর্ণরূপে জারিত হয়। আর কি হচ্ছে, সম্পূর্ণ শক্তির মুক্তি ঘটায়। অর্থাৎ সবাত শ্বসনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে কোষের যে খাদ্যবস্তু সেটা সম্পূর্ণরূপে জারিত হচ্ছে, এবং তার জন্য কি হচ্ছে, কোষের যে সম্পূর্ণ শক্তির মুক্তি ঘটছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এরপর আমি নেক্সট চলে যাচ্ছি যে এদের গুরুত্ব কী আছে। তার আগে আমি প্রসেসটা ব্রিফলি বলে দিই যে কিভাবে জিনিসটা ঘটছে। প্রথমেই যেটা ইম্পর্টেন্ট লাগছে সেটা হচ্ছে গ্লুকোজ। সেটা উৎসেচক সাইটোপ্লাজম যে কোষেতে আছে, সজীব কোষের ভেতরে আছে, সেটি তৈরি করছে পাইরুভিক অ্যাসিড।
আচ্ছা, সবাত শ্বসনকে তাহলে আমরা একটু ব্রিফলি যদি বলতে যাই, তাহলে প্রথমেই কি লাগছে? গ্লুকোজ লাগছে। আর তার সঙ্গে কি লাগছে? উৎসেচক আমরা জানি যে কোষের যে অনুঘটক রূপে কাজ করে, অর্থাৎ যে কোনো কাজকে সে স্পিডে করিয়ে দিচ্ছে, বা অনুঘটক যেটা কাজে লাগছে তাহলে স্পিডে করে দিচ্ছে। অর্থাৎ এই গ্লুকোজটা যেটা আমরা নিয়েছি সেটা কোষের সাইটোপ্লাজমে তো কাজেই লাগছে, তার সঙ্গে উৎসেচক লাগছে যে ওটাকে আরও বেশি স্পিড দিচ্ছে। তার কারণে কি তৈরি হচ্ছে? পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। পাইরুভিক অ্যাসিড অক্সিজেন তৈরি হচ্ছে, অক্সিজেনটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আর তার সঙ্গে কি তৈরি হচ্ছে? শক্তি তৈরি হচ্ছে। যে কোনো ক্ষেত্রে গ্লুকোজ থেকে শক্তি তো আমরা এমনিই পাচ্ছি, তার জন্য কি কি লাগছে? এই দুটো ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মাস্ট। এরপর আমরা কি পাচ্ছি? এরপরে আবার এটাকে আমরা উৎসেচক দিচ্ছি, মাইটোকন্ড্রিয়া লাগছে, যেটা হচ্ছে আমাদের কোষের শক্তিঘর। অর্থাৎ আমরা মাইটোকন্ড্রিয়া থেকে কি পাই? এটিপি। এরপর কি পাচ্ছি? এই উৎসেচকটা আবার কাজে লাগছে, মাইটোকন্ড্রিয়া থেকে তৈরি কি করছে? শক্তি তৈরি করছে, জল তৈরি করছে, আর কি তৈরি করছে? কার্বন ডাই অক্সাইড। সবাত শ্বসনের পুরো ছকটা আমি ব্রিফলি বলে দিলাম, কি কি কাজে লাগছে এবং কি কি তৈরি হচ্ছে। এবারে আমাদের একটা মেন কোয়ারি, যে শ্বসনটা অ্যাকচুয়াল কি কাজে লাগছে, মানে শ্বসনের প্রয়োজনীয়তাটা কি? তাহলে মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জৈবনিক কাজে চালানোর জন্য শক্তি উৎপাদন করছে, অর্থাৎ শ্বসন যদি থাকে তবেই তো আমি শক্তিটা পাচ্ছি। ঠিক আছে, এরপর নেক্সট যেটা পয়েন্ট সেটা কি হচ্ছে? নাম্বার 1 পয়েন্ট আমি লিখে দিয়েছি। নাম্বার 2 পয়েন্ট সেটা হচ্ছে সালোক সংশ্লেষের জন্য শ্বসন কি করছে? প্রয়োজনীয় যেটা কার্বন ডাই অক্সাইড তার উৎপাদন করছে। আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে কি দেখেছি? যে সালোক সংশ্লেষে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু সালোক সংশ্লেষে আমরা একটা যেটা কথা বলেছিলাম যে CO2 প্লাস H2O, সেখান থেকে আমরা পাচ্ছিলাম কার্বোহাইড্রেট। অর্থাৎ এই যে কার্বন ডাই অক্সাইডটা সেটা আমরা পাচ্ছি কোত্থেকে? শ্বসন থেকে। অর্থাৎ CO2 যে একটা মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা আমরা সালোক সংশ্লেষে পাচ্ছি। অর্থাৎ দুটো কাজই কিন্তু আমাদের মধ্যে একদম ব্যালেন্স করে আছে। যদি সালোক সংশ্লেষ হয় তবেই শ্বসন হবে। এখান থেকেই প্রুফ পাওয়া যাচ্ছে সালোক সংশ্লেষের জন্যই কিন্তু শ্বসন হচ্ছে, কারণ CO2টা আমরা কোথা থেকে পাচ্ছি? শ্বসন থেকে। এবার নাম্বার 3 পয়েন্ট কি হতে পারে? একটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে শ্বসন শরীরে তাপমাত্রা বজায় রাখছে। তাহলে আমরা মেন 3টে পয়েন্ট পেয়ে গেলাম যে শ্বসনের প্রয়োজনীয়তা কী কী। এরপর আমরা চলে যাচ্ছি উদ্ভিদের শ্বসন। ক মিনিট হয়েছে একবার দেখে নিন, তা সরে গেলাম তো। এরপরে আমরা দেখতে পাচ্ছি শ্বসনকে আমরা দুভাগে ডিভাইড করছি, একটা হচ্ছে উদ্ভিদের আর একটা হচ্ছে প্রাণীদের। উদ্ভিদের যেটা সবাত শ্বসন সেটা কিন্তু তারা রাত্রেবেলায় করছে, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে সবাত শ্বসন হচ্ছে রাত্রেবেলায়। উদ্ভিদের যে পত্ররন্ধ্র অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে সবাত শ্বসন রাত্রেবেলায় ঘটছে। এক্ষেত্রে কী কী লাগছে? শ্বাসকার্যের জন্য পত্ররন্ধ্র, বায়ুগহ্বর। অর্থাৎ উদ্ভিদের যেটা শ্বাসকাঙ্গ সেটা আমরা দেখতে পাচ্ছি পত্ররন্ধ্র বা বায়ুগহ্বর। এরপর প্রাণীদের ক্ষেত্রে কী কী লাগছে?
উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখে নিয়েছি। এরপর প্রাণীদেহের ক্ষেত্রে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফুসফুস। এবার এটা প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে, প্রক্রিয়াটা আমি লিখে দিয়েছি। সেটা হচ্ছে প্রথমত নাসারন্ধ্রের ভেতরে কি যাচ্ছে, অক্সিজেন। আচ্ছা, নাসারন্ধ্র থেকে, সেখান থেকে নাসাপথ, নাসাপথ থেকে শ্বাসনালী, শ্বাসনালী থেকে ক্লোম শাখা, ক্লোম শাখা থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে অ্যাট্রিয়াম। এই পুরো প্রসেসটা হচ্ছে শ্বাসকার্যের যে প্রসেসটা, এই পুরো প্রসেসটা কোথায় হচ্ছে, মানুষের শরীরের ভেতরে হচ্ছে। এরপরে যেটা প্রাণীদেহের ক্ষেত্রে অর্থাৎ মানুষের ক্ষেত্রে বা যে কোনো প্রাণীদের ক্ষেত্রে যেটা শ্বসনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা আমি একটু ব্রিফলি বলে দিই। প্রাণীদেহের ক্ষেত্রে যেটা গ্যাসের বিনিময় হচ্ছে সেটা হচ্ছে ব্যাপন পদ্ধতি। আর ব্যাপন পদ্ধতির কথার অর্থই কি হচ্ছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব। অর্থাৎ যে কোনো ব্যাপন পদ্ধতিতেই বেশি ঘনত্ব থেকে যখন কম ঘনত্ব হচ্ছে, তাহলে মানবদেহের ক্ষেত্রে এটা কিভাবে হবে, মানবদেহে বা যে কোনো প্রাণীদেহের ক্ষেত্রে কিভাবে হবে, সেটা হচ্ছে যেটা ফুসফুসের যেটা অ্যালভিওলাই আছে, সেই অ্যালভিওলাইগুলো কিন্তু খুব পাতলা পর্দা দিয়ে তৈরি, পাতলা পর্দা দিয়ে ঘেরা থাকে। আর তার পাশে কি থাকে, রক্তজালক থাকে। এরপরে কি হচ্ছে ব্যাপন পদ্ধতিতে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে কি যাচ্ছে, CO2 অ্যালভিওলাসে প্রবেশ করছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, গ্যাসের বিনিময় ব্যাপন পদ্ধতিতে হচ্ছে। মানবদেহে কি হচ্ছে, অ্যালভিওলাই যেটা, তার ভেতর থেকে রক্তজালকে যাচ্ছে, রক্তজালকের ভেতরে কার্বন ডাইঅক্সাইড সে কী করছে, অ্যালভিওলাসে গিয়ে প্রবেশ করছে। অর্থাৎ আমার পুরো প্রসেসটা আমরা দেখতে পেলাম, যেটা উদ্ভিদের ক্ষেত্রেও আলাদা, কিন্তু প্রাণীদেহের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাপন পদ্ধতি। তো এইভাবেই মানবদেহে শ্বাসকার্যের যে পূর্ণ ঘটনাটা সেটি ঘটছে।